আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো শর্তে জামিন বা উন্নত চিকিৎসা সহ কারাগারের ডিভিশনের আবেদন হাজী সেলিমের, শুনানি কিছুক্ষণ পর। ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ সিলেটের বানভাসীরা, পানি কিছুটা কমতে থাকলেও সুরমা কুশিয়ারা বইছে বিপদসীমার উপরে, সুনামগঞ্জেও দুর্ভোগ চরমে। যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি, জানালেন প্রধানমন্ত্রী। পরিকল্পিত শিল্পায়ন ও নদীর নাব্য ফিরিয়ে আনার নির্দেশ। আটা ময়দার বাজারের অস্থিরতায় বেড়ে গেছে রুটি পরোটার দাম। কঠিন সময়ে হোটেল ও বেকারি মালিকরা, ভারতে ডিজেল পেট্রোলে মূল্য ছাড়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম আজ আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন, উন্নত চিকিৎসা ও কারাগারের ডিভিশন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম। এর আগে হাইকোর্ট তাকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এই মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 2 ধারায় 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দর্শক, হাজী সেলিমের সংবাদ সংগ্রহের নিম্ন আদালতে রয়েছেন এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, হাজী সেলিম কখন আত্মসমর্পণ করবেন সে ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর আদালত এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ বিপাশা, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলার রায়ে 10 বছর কারাদণ্ড পাওয়া হাজী মোহাম্মদ সেলিম, যে আওয়ামী লীগের সাংসদ, তিনি আজকে নিম্ন আদালতে হাজির হওয়ার কথা। তার আইনজীবী প্রাণনাথ আমাদেরকে জানিয়েছেন যে বেলা 2টার পর যে কোনো সময় তিনি আজকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন। এবং এই মামলার যে রায় দেওয়া হচ্ছে হাজী সেলিম 10 বছরের কারাদণ্ড, হয়তো আত্মসমর্পণ পর তাকে হাজী সেলিমকে জেলখানায় প্রেরণ করার কথা রয়েছে। তো আপনার মাধ্যমে দর্শকদের এও জানিয়ে দিচ্ছি যে তার যে আইনজীবী প্রাণনাথ, তিনি ইতিমধ্যে যে বিশেষ জজ আদালত 7-এর বিচারক সেখানে হাজির হয়ে 3টি আবেদন করেছেন। প্রথমটি হচ্ছে হাজী মোহাম্মদ সেলিম যেহেতু সংসদ সদস্য, তার ডিভিশন চেয়েছেন। এছাড়া তিনি যেহেতু অসুস্থ, সেই বিষয়টি বিবেচনা করতে বলেছেন, পাশাপাশি তার জামিনের আবেদন করেছেন। তো তার আইনজীবী এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া যে দুদকের আইনজীবী, তারও কিছুক্ষণের মধ্যে হাজির হওয়ার কথা। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে হাজী সেলিম আজকে কোর্টে আত্মসমর্পণ করবেন, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু কোর্ট এলাকা নিরাপত্তার যে ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য গোয়েন্দা সংস্থা, তাদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করছি। হয়তো কিছুক্ষণের মধ্যে হাজী সেলিম যে সাংসদ, তিনি এসে আদালতে এসে আত্মসমর্পণ করবেন। এই মামলাটি দুর্নীতি দমন কমিশন 2007 সালে তার বিরুদ্ধে 2টি মামলা করেছিল। একটি করা হয়েছিল তথ্য গোপন, আরেকটি করা ছিল অবৈধ সম্পদ অর্জন। এই 2টি মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে আপিলে গিয়ে তথ্য গোপনের যে মামলা, সেই মামলা থেকে হাজী সেলিমকে খালাস দেওয়া হয়, অর্থাৎ 3 বছর বাদ দিলে 10 বছর। এই 10 বছরের বিরুদ্ধে হাজী সেলিম উনি উচ্চ আদালতে আপিল করেন এবং সেকালে কিন্তু তার যে নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালতে দেওয়া যে মামলার রায় 10 বছরের কারাদণ্ড, সেটি বহাল রাখে। ফলে আজকে হাজী সেলিমকে এই কোর্টে আত্মসমর্পণ করবেন তিনি আইনজীবীর মাধ্যমে, এবং তার যে 10 বছরের কারাদণ্ড সেটি তার বহাল রয়েছে। তো বিপাশা, এখনও এই আওয়ামী লীগের সাংসদ তিনি এসে উপস্থিত হননি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আদালতে এসে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর আরও কিছু ইনফরমেশন আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাংসদ হাজী সেলিমের আত্মসমর্পণের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়া খান। ত্রাণ না পেয়ে ক্ষোভ বাড়ছে সিলেটের বানভাসীদের মধ্যে, মানবেতর দিন কাটছে পানিবন্দীদের। কমছে বেশিরভাগ নদীর পানি, লোকালয় হাওর থেকেও পানি নামছে ধীরে। তবে সুরমা ও কুশিয়ারার 5 পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। চরম দুর্ভোগে সুনামগঞ্জের বন্যা কবলিতরাও, খাদ্য বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ দিন কাটছে তাদের। কিছুটা উন্নতির দিকে সিলেটের বন্যা পরিস্থিতি, তবে দুর্ভোগ কমেনি পানিবন্দীদের। ধীরে ধীরে পানি নামছে লোকালয় ও হাওর থেকে, জেগে উঠছে তলিয়ে থাকা সড়ক। স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের সাথে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। কিছু পানি কমছে, এবার গড়ে ধরে তো বহুত পানি দিচ্ছে, আস্তে আস্তে নামতেছে। তবে এখনো বাড়ি ঘরে উঠতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গতরা।
সরকারি বেসরকারি সহযোগিতা না পাওয়ায় হতাশ তারা। কোনো সাহায্য পাইতেছি না, যারা সাহায্য নিয়ে আসে এটা তো সব ধনী ধনী মানুষ খাইয়া ফেলায়, আর আমরা তো দেওয়া দূরের কথা। আমরা কোনো পানি খাবার খাইতে কোনো অসুবিধা পাইছি না, আমরা কোনো আর্থিক অবস্থা খাবার পাইছি না। অনেক লিডার বিডার আইসেন, আইলে তো তারা দেখলে তো এখন পর্যন্ত কোনো গরিবর কোনো খানি কোনো কিছু নাই। বন্ধ রয়েছে পৌনে 600 শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, তবে বেশিরভাগ এলাকায় চালু করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে সুনামগঞ্জেও দুর্ভোগে লক্ষাধিক মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ দিন কাটছে তাদের। বাড়ছে পানিবাহিত রোগবালাই। দুর্গত এলাকায় এখনো বন্ধ স্কুলগুলো। প্রত্যেকটি রুমে পানি ঢুকেছে এবং পরীক্ষা ছিল এই মাসে, তো এই পরীক্ষাগুলো পানির কারণে মানে স্থগিত করা হয়েছে। আমাদের বেড়িবাঁধ যাতে উন্নয়ন হয় সেদিকে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসল এবং যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যমুনা ব্রিজ ছোট করে আনা ছিল ভুল সিদ্ধান্ত, যা পদ্মার ক্ষেত্রে হয়নি, ফলে দীর্ঘ হয়েছে পদ্মা সেতু। ডেল্টা গভর্নেন্স সভায় তিনি আরো বলেন, পরিকল্পিত পদক্ষেপে যে কোনো কঠিন কাজ সমাধান করা সম্ভব, তা প্রমাণ হয়েছে। পরিবেশ রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে এনে যোগাযোগ সচল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী জুনের শেষ সপ্তাহের যে কোনো দিন উদ্বোধন হবে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। প্রায় 6.15 কিলোমিটার দীর্ঘ এ সেতুর কাজ শেষ হয়েছে, এখন চলছে উদ্বোধনের প্রস্তুতি। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় পদ্মা সেতু নিয়ে পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা ব্রিজটা যখন হয়, আমি কিন্তু ব্রিজকে ছোট করতে দেইনি। নদীর যতটা ওই জায়গায় চওড়া সেটা মাথায় রেখে তারপর বাফার জোন রেখেই কিন্তু আমরা ব্রিজটা করেছি, যে ব্রিজটা সবচেয়ে দীর্ঘ হয়েছে। কিন্তু যমুনার ব্রিজটা কিন্তু এটাকে 4 কিলোমিটারে কমিয়ে আনা হয়। আমি মনে করি এটা ছিল ভুল সিদ্ধান্ত, কিন্তু ডিজাইন প্ল্যান আগেই হয়ে গিয়েছিল, যেটা আমাদের বেশি কিছু করার ছিল না। আমি শুধু রেল লাইনটা সংযোজন করতে পেরেছিলাম। কাজে আমাদের যে নদীর গতি এবং প্রতি বর্ষার পর নদীর তলদেশে মাটির চরিত্রটা কিন্তু বদলে যায়। যমুনাতে একেবারে চুলের বেনি যেভাবে ওইভাবে এবং প্রতিবারই বদলায়, ঠিক তেমন হয় আমাদের পদ্মা নদীতেও। বলেন, বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে উন্নত করতে হবে। আমি মনে করি আমাদের ডেল্টা প্ল্যানের সাথে আমাদের এই সমুদ্র, আজকে যে বিশাল সমুদ্র রাশি আমরা পেয়েছি, এই সম্পদটাকে আমাদের অর্থনৈতিক কার্যক্রমে কাজে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিকল্পিত শিল্পায়নের নির্দেশ দেন সরকার প্রধান। ডেল্টা প্ল্যানের মধ্য দিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা করা, যত্রতত্র যেখানে সেখানে ইন্ডাস্ট্রি যাতে না হয়, ইতিমধ্যে আমরা সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের যেমন রাস্তাঘাট করার সময় আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সমস্ত জলাভূমি বা বিল অঞ্চল, সেখানে এলিভেটেড রাস্তা করে দেওয়া, সেখানে কিন্তু ওই মাটি ভরাট করে যেন না হয়। দেশের উন্নয়ন করতে হলে বাংলাদেশকে জানার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। গবেষণার উপর তিনি বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবেন না, জনগণ তার পদত্যাগ চায় না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী মৎস্যজীবী লীগের 19তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, পদ্মা সেতু, মেট্রো রেল, শতভাগ বিদ্যুতায়ন, এত সব উন্নয়নের পরও জনগণ কেন শেখ হাসিনার পদত্যাগ চাইবে? আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। বলেন, বিএনপি শেষমেশ নির্বাচনে আসবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে দলটি। স্মরণ করিয়ে দেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের বাইরে এক চুলও যাওয়ার সুযোগ নেই, এটা মেনে নিয়ে নির্বাচনে আসতে হবে বলে স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। তারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলে, এটা কি জনগণের দাবি? তো বিএনপির দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করবেন কেন? শেখ হাসিনার সফলতা আছে,
তারা হচ্ছে ব্যর্থ, ব্যর্থরা পদত্যাগ করবে। ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না। রেগে যাচ্ছেন কেন? রেগে গেলে হেরে যাবে। গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকার 4টি আইন করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যার গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তার মতে, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে ডিজিটাল সিকিউরিটি আইনই যথেষ্ট। সাংবাদিকরা বিভক্ত হওয়ায় কালাকানুনের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, অথচ মানুষ আশা করেছিল সবাই এসব আইনের বিরুদ্ধে সোচ্চার হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সাংবাদিক সহ সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। দল ক্ষুদ্র দলীয় সংকীর্ণতা থেকে উঠে এসে আমাদের এই রাষ্ট্র, যে আমরা যুদ্ধ করে লড়াই করে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এটাকে অর্জন করেছি, আমাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা অর্জন করেছি, তাকে আমাদের রক্ষা করা উচিত। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অবশ্যই দায়ী হয়ে থাকব। সয়াবিন তেল নিয়ে অস্থিরতার মধ্যেই বড় ইস্যু গমের দর বৃদ্ধি। আটা ময়দার লাগামহীন দামে এরই মধ্যে হোটেলে বেড়ে গেছে রুটি পরোটার দাম। বিস্কুট সহ বেকারি পণ্যের দাম কেবল চড়ছেই। চরম সংকটজনক সময় পার করছেন বলে জানান হোটেল ও বেকারি মালিকরা। বাঙালির খাদ্যাভ্যাসের চালের পরই আটা ময়দার অবস্থান। যদিও 80% বেশি আনতে হয় বিদেশ থেকে, যার সিংহভাগ আমদানি হয় ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু দেশ দুটির যুদ্ধ সেই হিসেব তছনছ করে দিয়েছে। বিকল্প হিসেবে ছিল প্রতিবেশী ভারত। বিপত্তি সেখানেও। গত 13 মে ভারতে গম রপ্তানি বন্ধের ঘোষণা বাংলাদেশে গমের দামের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। দ্বিগুণের বেশি ময়দার দাম বেড়েছে, আটার দাম বেড়েছে। কারণ এই বাড়াতে কিন্তু আমাদের ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা। কারণ আমাদের 30% প্রোডাক্টই হচ্ছে আটা, ময়দা, নান, রুটি, পরোটা এর উপর। অনেক কাস্টমারই তাদের খরচ অলরেডি কমিয়ে ফেলেছে। তারা ধরেন কেউ আগে 3টা পরোটা খেত, এখন 2টা পরোটা খাচ্ছে। কেউ মাংস দিয়ে খাবার খেত, সে মাংসটা অ্যাভয়েড করে সবজি দিয়ে খাচ্ছে। 13 তারিখেও ছিল আমাদের 2500 টাকার মধ্যে বস্তা, 50 কেজি বস্তা, সেটা এখন 3100-3200 টাকা হয়ে গেছে। তার মানে 2 দিনের মাথায় এটা 800 টাকা বেড়ে গেছে। আমরা কেউ ওজন কমাই দিচ্ছি, কিছুটা আমরা সাইজ ছোট করতেছি। কারণ ভোক্তা যদি না থাকে, আমি শুধু দাম বাড়াবো, তাহলে আমার দেশের জনগণ টাকাটা কোথায় পাবে? যারা খায়, আমরা তাদের কথা ভাবতেছি। আটা ময়দার টানা মূল্য ভিত্তিতে দেশের খাদ্য বাজারে অস্থিরতা। তাই আমদানিকারক ব্যবসায়ীদের সাথে সংকটের ক্রেতারাও। আমদানি নিশ্চিত না হলে আপাতত এর সমাধানের দিশা নেই। কিছু ব্র্যান্ড অলরেডি তাদের প্রোডাক্টের দাম বাড়াই দিছে ব্যক্তি উদ্যোগে। তো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি অতটুকু না বাড়িয়ে যতটুকু সম্ভব সমন্বয় করা যায়, আমরা সমন্বয়ের চেষ্টা করতেছি। এটা আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা একটু সমন্বয় মূল্য করে নতুন মূল্য তালিকা প্রকাশ করব। আর আমাদের ক্রেতা তো অলরেডি কমে গেছে। আমাদের সেল 30 থেকে 40% সেল কমে গেছে অন অ্যান এভারেজ। তো সেল কমে যাওয়ার কারণে আমরা এখন এই সাস্টেন করাই আমাদের জন্য খুব কঠিন কাজ। তো দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি যে কিভাবে মিনিমাইজ করে প্রোডাক্টটা ছোট করে একটু সামান্য দাম বাড়িয়ে ক্রেতাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি। দেশে বছরে গমের চাহিদা 75 লাখ টন, উৎপাদন হয় মাত্র 11 লাখ টনের মতো। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীর বেলাবতে নিজ ঘর থেকে 2 শিশু সন্তান সহ মায়ের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলো মা রাহিমা বেগম আর 12 বছরের ছেলে রাব্বির শেখ ও 7 বছরের মেয়ে রাকিবা। স্থানীয়রা জানান, সকালে ওই বাড়িতে 2 সন্তান সহ মায়ের গলা কাটা মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে এই সময় রাহিমার স্বামী গিয়াসউদ্দিন শেখ বাড়িতে ছিলেন না। রংমিস্ত্রি গিয়াস ঘটনার রাতে গাজীপুরের কাপাসিয়াতে ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকি এলাকায় বাঘের থাবা এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খেজুরদানা এলাকায় মধু আহরণের সময় বাঘের থাবায় পড়েন কাউসার কাইন। রবিবার সকাল পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তার সঙ্গীরা জানান, 22 মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে তারা সুন্দরবনে যান মধু আহরণে।
বনের মধ্যে মধু আহরণের সময় আক্রমণ করে বাঘ। এ সময় কাউসারকে মুখে করে বনের গহীনে চলে যায় বাঘ। সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে বাঘ আতঙ্কে সুন্দরবন ঘেঁষা বাগেরহাটের শরণখোলা উপজেলার 2 ইউনিয়নের 20 গ্রামের মানুষ। রাতে চিংড়ির ঘের পাহারার সময় টর্চের আলোতে বাঘ দেখায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। লাঠি হাতে পালা করে পাহারা দিচ্ছে এ জনপদের মানুষ। বন বিভাগও সতর্ক করেছে গ্রামবাসীকে। বিভিন্ন পণ্যের মান নিশ্চিতে বিএসটিআইকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে রাজধানীর বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবসের অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, আমদানি ও রপ্তানি বাণিজ্য বাড়াতে বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে যাচ্ছে সরকার। এছাড়া ভোগ্যপণ্যের মান পরীক্ষায় সারা দেশে 68টি ল্যাব স্থাপনের কাজ চলছে বলেও জানান শিল্পমন্ত্রী। এ কাজে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। যে কোনো শর্তে জামিন বা উন্নত চিকিৎসা সহ কারাগারের ডিভিশনের আবেদন হাজী সেলিমের, শুনানি কিছুক্ষণ পর। ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ সিলেটের বানভাসীরা, পানি কিছুটা কমতে থাকলেও সুরমা কুশিয়ারায় বইছে বিপদসীমার উপরে, সুনামগঞ্জেও দুর্ভোগ চরমে। যমুনায় ব্রিজ ছোট করার ভুল পদ্মায় হয়নি, জানালেন প্রধানমন্ত্রী। পরিকল্পিত শিল্পায়ন ও নদীর নাব্য ফিরিয়ে আনার নির্দেশ। আটা ময়দার বাজারের অস্থিরতায় বেড়ে গেছে রুটি পরোটার দাম। কঠিন সময়ে হোটেল ও বেকারি মালিকরা, ভারতের ডিজেল পেট্রোলে মূল্য ছাড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।